এসেছি। ওয়েলকাম জানাচ্ছি তোমাকে আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে। এই সিরিজে আমরা সলভ করব প্রোনাউন রেফারেন্স যে টপিকটি রয়েছে, এই টপিকে বিগত সালে আসা যতগুলো বোর্ড কোয়েশ্চেন রয়েছে আমরা এই কোয়েশ্চেনগুলো কি করব, খুব সহজেই সলভ করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা যে বোর্ডটি দিয়ে শুরু করব তা হচ্ছে ঢাকা বোর্ড 2019। কারণ কি, ঢাকা বোর্ড 2019-এর পর থেকে এই টপিকটি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না, সর্বশেষ 2019 সালে এটি অন্তর্ভুক্ত ছিল। ওকে, তাহলে আমরা 19 সাল থেকেই সলভটা করা শুরু করব। আরেকটা কথা হচ্ছে, আমাদের টপিকটি যেহেতু প্রোনাউন রেফারেন্স এবং এই প্রোনাউন রেফারেন্সের কিছু বিষয়বস্তু রয়েছে। এখন বিষয়বস্তুগুলো কি, প্রোনাউন রেফারেন্স সলভের জন্য তোমাকে মাস্ট বি যে জিনিসটা জানতে হবে তা হচ্ছে বাংলা মিনিং। তা কি, তা হচ্ছে বাংলা মিনিং। বাংলা মিনিংটা তোমাকে সবার আগে কি করতে হবে, জানতে হবে। অর্থাৎ যে প্যাসেজটা থাকবে এই প্যাসেজের অর্থটা তোমাকে বুঝতে হবে। এই বুঝার ফায়দাটা হবে কি, তাতে তুমি খুব সহজে নাউন এবং প্রোনাউনটা আইডেন্টিফাই করতে পারবে। আরেকটা জিনিস যে জিনিসটা করতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে কি আছে, জিনিসটা সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে, এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে। ওকে, এখন আরেকটা কথা হচ্ছে, আরেকটা ভুল, এগুলো হচ্ছে ভুল। হ্যাঁ, 3 নাম্বার ভুলটা হচ্ছে এই যে প্রোনাউন রেফারেন্স মানে যে আমি শুধুমাত্র প্রোনাউনটা ঠিক করব এমন না, আমাকে এখানে অনেক সময় নাউনও আনক্লিয়ার থাকতে পারে, সেই জিনিসটা আমাকে ক্লিয়ার করতে হবে। কিভাবে ক্লিয়ার করতে হবে, তো সব এর জন্য তোমাকে হচ্ছে একটা বাক্যে সাবজেক্ট হিসাবে বা নাউন স্থলে কি বসতে পারে, কি আছে জিনিসটা লেখা, ওই জিনিসটাও তোমাকে একটু কি করতে হবে, ভালো করে জিনিসটা বুঝতে হবে। ওকে, আসো দেখো সবার আগে এখানে যে জিনিসটা দেখো বলা আছে অটিজম। হ্যাঁ, এটা একটা রোগের নাম, আমরা সবাই জানি। অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন। দেখো প্রথমেই আমরা প্রশ্নের শুরুতেই কিন্তু এই পুরো প্যাসেজটা কি সম্পর্কে আমি কিন্তু বুঝে ফেলেছি, কি সম্পর্কে, অটিজম সম্পর্কে। এখন অটিজম একটা রোগের নাম। হ্যাঁ, ধরো এটা একটা বিষয়বস্তু আছে, তো অটিজম জিনিসটা কি, হ্যাঁ, এর পরিবর্তে আমি কি রিপ্লেস করতে পারি প্রোনাউন হিসেবে বলো তো, আমি এর পরিবর্তে ইট রিপ্লেস করতে পারি, তাই না? আবার যদি আমি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি তাহলে আমি কি ব্যবহার করতে পারি, ড্যাড, অথবা আরেকটা কি ব্যবহার করতে পারি, হুইজ ব্যবহার করতে পারি, তাই না? দেখো এই দুইটা কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে এখন অনেকে বলবো আপু এটা আগে কেন, দেখো প্রশ্নের শুরুতে যখন তুমি দেখেই বুঝতে পারবে জিনিসটা কি সম্পর্কে আছে, প্রোনাউন রেফারেন্স সম্পর্কে অনেক অনেক কিছু আমি জানছি, আমার এত কিছু আর পরীক্ষা হলে দরকার পড়বে না, জাস্ট আমার মাথায় কিন্তু ঢুকে গেছে যে কি সম্পর্কে আছে জিনিসটা, তাই না? আসো দেখো, অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন হু কজেস আ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। হ্যাঁ, সারা জীবন মানে জীবনের আমাদের বিভিন্ন সময়ে যে আমাদের যে কি হতো ডেভেলপমেন্টটা হওয়ার ছিল, এই অটিজম রোগের কারণে আমাদের সেই জিনিসটা আর হয় না। ওকে, দেখো এখানে যে যে জায়গায় ভুল আছে তোমাদের যাতে টাইমটা ওয়েস্ট না হয় এবং তুমি যাতে সহজে বুঝতে পারো এবং আমি তোমাকে সহজে জিনিসটা ধরে দিতে পারি, এজন্য যে জায়গায় ভুল আছে আমি আগেই জিনিসটা কালার করে রেখেছি, ওকে, আন্ডারলাইন করে রেখেছি। তাহলে দেখো এখানে বলা আছে হু, এই জায়গাটায় ভুল আছে। একটা কথা মনে রাখো, হু আমরা কখন ব্যবহার করি বলতো, রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করি। ওকে, আর বস্তুর ক্ষেত্রে আমরা হুইচ অথবা ডেট ব্যবহার করি। তাহলে আমি আগেই বলেছি এটা একটা বিষয়বস্তু বোঝাচ্ছে, তাহলে এখানে কি আর আমার হু হবে, হু হবে না, এখানে আমি কি ব্যবহার করতে পারি, ডেট অথবা হুইচ ব্যবহার করতে পারি। ওকে, এরপর আসো 2 নাম্বার লাইনে দেখো কি বলছে, আনফরচুনেটলি a number of boys and girls become victim of it after their birth। জন্মের পরে কিছু ছেলে মেয়ে কি হয়ে যায়, এই এই শিকার হয়ে যায়। এখন এই ইট দ্বারা কি বুঝাইলো তুমি কি বুঝতে পারতেছো? যদি প্যাসেজটা দেখে আমি বুঝতেছি যে এখানে অটিজমের কথা বলতেছে, বাট জিনিসটা কি না, ক্লিয়ার না। তো এই জিনিসটা তোমাকে ক্লিয়ার করার জন্য আমরা এখানে লিখে দিব কি, অটিজম লিখবো। ওকে, আমরা এখানে অটিজম লিখবো আফটার দ্য ভিকটিম অফ অটিজম। এরপর দেখো children with autism vary widely in their activities, abilities, behavior, etc. and the symptoms may appear differently in him। দেখো এই লাইনের শুরুতে প্রথমে কি ছিল, সাবজেক্ট হিসেবে চিলড্রেন ছিল, তাই না? চিলড্রেন দ্বারা কি একজনকে বোঝাচ্ছে না, অটিজমে আক্রান্ত সকল শিশুকে কিন্তু চিলড্রেন দ্বারা বোঝানো হচ্ছে। কিন্তু এই লাস্টে গিয়ে এখানে আবার হিম লিখে দিছে। এখন এটা কি হইলো, এখানে যদি রহিম আর করিমের নাম থাকতো আমি নির্দিষ্ট করে হিম লিখতে পারতাম, কিন্তু এখানে কিন্তু সবাইকে বোঝানো হচ্ছে, সেজন্য আমি এখানে কি ব্যবহার করব বলো, আমি এখানে দেম ব্যবহার করব। ক্লিয়ার? এরপর আসো যে জিনিসটা পরেরটা কি বলছে, the sorrows and sufferings of the parents of those no bounds। মানে কি, এই যে যারা অটিজমে আক্রান্ত তাদের যে পিতামাতা আছে তাদের কষ্টের কোনো কি থাকে না, সীমা থাকে না। এখানে দেখো বলা আছে দোষ নো, এখানে আমি তো বুঝতেছি যে এটা হচ্ছে কি কোন প্যারেন্টস কে বোঝাচ্ছে, এটা আমি দেখে হয়তো বা বুঝতে পারতেছি যে অটিজমে আক্রান্ত শিশুদের কথা বলছে, কিন্তু জিনিসটা এখানেও কি নেই, ক্লিয়ার নেই। তাহলে আমি এখানে কি বলতে পারি,
দ্য প্যারেন্টস অফ দোজ অটিজমে যারা আক্রান্ত তাদেরকে আমরা কি বলি? অটিস্টিক বলি। ওকে, দোজ অটিস্টিক চিলড্রেন, প্যারেন্টস অফ দোজ অটিস্টিক চিলড্রেন। ওকে, মানে হচ্ছে অটিজমে যারা আক্রান্ত তাদের বাবা মার কি থাকে না, কষ্টের কোনো সীমা থাকে না। এরপরে দেখো, দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন। দেখো এই লাইনে কি বলছে? দ্য অটিস্টিক চিলড্রেন একটা বলছে, এরপর আবার কি বলছে? ডিফারেন্ট কাদের থেকে? নর্মাল চিলড্রেনের থেকে হচ্ছে কি তারা ডিফারেন্ট। এখানে কমা আছে, দে শুড নট বি নেগলেক্টেড। এখন এখানে কাকে নেগলেক্টেড করা যাবে না বলছে বলতো? নর্মাল পিপলকে বুঝাইলো না অটিস্টিকে আক্রান্ত শিশুদের বুঝাইলো? এই জিনিসটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না। তাহলে এখানে আমাদের ক্লিয়ার করতে হবে অবশ্যই এখানে কাদেরকে বোঝাচ্ছে? যারা অটিস্টিক বা হচ্ছে অটিজমে আক্রান্ত তাদেরকে বুঝিয়েছে। তাহলে আমরা এখানে খুব সহজেই লিখতে পারি দিস অটিস্টিক চিলড্রেন। ওকে, এখানেও আমরা কি লিখবো? দিস অটিস্টিক চিলড্রেন। তাহলে দেখো আমরা কত সহজে জাস্ট হচ্ছে প্রথমে আমি জিনিসটা কি সম্পর্কে আছে, এখন যদি এখানে অটিজম লেখা, এখন তুমি যদি এটা একজনের নাম মনে করে পুরোটা সলভ করে হবে? হবে না। এখানে তো একটা রোগের নাম বলছে, মেইন জিনিসটা আছে তোমার একদম প্রত্যেকটা পেজের শুরুতেই লুকিয়ে থাকে। এই জিনিসটা সবার আগে তোমাকে ধরতে হবে, তাহলে তুমি খুব ইজিলি জিনিসটা সলভ করতে পারবে। আশা করছি আমি তোমাকে যে খুব সহজে জিনিসটা বুঝাতে পেরেছি। তো পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং এর ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।